বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। এর আগে আমরা চতুর্থ অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা থেকে লাস্ট পর্যন্ত আলোচনা করব। দেখো, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়? সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। দেখো, সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রনকে, সমযোজী বন্ধনে আবদ্ধ কারা হয়? যারা হচ্ছে অধাতু। একটা অধাতু আর একটা অধাতুর সাথে কি করে? সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে এবং ইলেকট্রন তারা কি করে? শেয়ার করে। সমযোজী যৌগটা কিভাবে গঠিত হয়? ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যৌগ গঠিত হয়, তাই না? দেখো, ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার কিভাবে করে? এই যে মনে করো CH4 মিথেন বা এরকম যারা সমযোজী বন্ধন রয়েছে বা যৌগ রয়েছে, যেমন দেখো CH4 মিথেন, তাই না? এখানে এই যে কার্বন, যেটা কার্বন একটা অধাতু, তাই না? কার্বনের দেখো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এরপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? মোট তো 6 পারমাণবিক সংখ্যা। তাই এখানে 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন আছে। এখন এটা যদি নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয়, তাহলে এই বাইরের শেলে আরো 4টা ইলেকট্রন লাগবে। কিন্তু সেটা ইলেকট্রন গ্রহণ করা তো কষ্টকর, কেউ তো 4টা ইলেকট্রন দিবে না। তাহলে কি করবে? হাইড্রোজেনের সাথে, ঠিক আছে, হাইড্রোজেনের কক্ষপথ দেখো, হাইড্রোজেনের হচ্ছে 1টা ইলেকট্রন আছে। এ হচ্ছে এর যে নিকটবর্তী হিলিয়াম যে গ্যাস রয়েছে, এই হিলিয়াম গ্যাসের মতো নিষ্ক্রিয় হতে চায়, তার জন্য এর আরেকটা ইলেকট্রন প্রয়োজন। তো এটা কি করবে? তখন হচ্ছে এই হাইড্রোজেনটা এখানে আসলো। দেখো, এখানে একটা কার্বনের একটা ইলেকট্রন ছিল আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করলো। এখানে আরো একটা হাইড্রোজেন আসবে, সেও এরকম ইলেকট্রন শেয়ার করবে। এখানে আরেকটা হাইড্রোজেন আসবে, ইলেকট্রন শেয়ার করবে। এখানে আরেকটা হাইড্রোজেন আসবে, ইলেকট্রন শেয়ার করবে। তাহলে দেখো, 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন শেয়ার করলো। প্রত্যেকটা হাইড্রোজেনের কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গেল? 2টা, এটারও 2টা, এটারও 2টা, এটারও 2টা, এরকম, ঠিক আছে? তো এইখানে আবার কার্বনের ক্ষেত্রে যদি হিসাব করি, কার্বনে তো 4টা ছিল, আর 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন শেয়ার করলো, মোট 8টা হয়ে গেল। এভাবে CH4 যেটা, সেটা কি হয়ে গেল? সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগটা গঠন করলো। এখন এই যে ইলেকট্রন শেয়ার তারা করলো, এই ইলেকট্রনের প্রতি সবারই তো সমান অধিকার থাকা উচিত, তাই না? ইলেকট্রন শেয়ার করছে, এটা এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, এই হাইড্রোজেনের সাথে কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তাহলে প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করছে হাইড্রোজেনের সাথে, আর কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে। এখন এই যে শেয়ার করা ইলেকট্রনের প্রতি হাইড্রোজেনের এবং কার্বনের দুইজনের কিন্তু সমান কি থাকা উচিত? অধিকার থাকা উচিত। কিন্তু যদি এরকম হয় কার্বন এই ইলেকট্রনটাকে বেশি নিজের দিকে আকৃষ্ট করতেছে, মানে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তো এই যে শেয়ার করা ইলেকট্রনকে যে কোনো একটা পরমাণু তার নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা আকর্ষণ করতেছে, বা ইলেকট্রনের প্রতি যদি বেশি লোভ থাকে তখন এই ঘটনা ঘটায়, তখন নিজের দিকে টেনে নিয়ে যায়। এই যে ঘটনা, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো এখন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়, যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া হয়। দেখো, এটা তো পর্যায় সারণী, তাই না? পর্যায় সারণী দেখো, এখানে একই গ্রুপের, যে এখানে দেখো এরা হাইড্রোজেনের সাথে লিথিয়াম, লিথিয়ামের চেয়ে সোডিয়াম, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম, এইরকম নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এই প্রশ্নটাই করা হচ্ছে যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যায় কেন? কারণ কোন গ্রুপে যতই উপর থেকে নিচে যাওয়া যায়, পরমাণুর আকার তত বাড়তে থাকে, অর্থাৎ ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়। তাই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমতে থাকে, ফলে তড়িৎ ঋণাত্মকতার মান কি করতে থাকবে? কমতে থাকবে, ঠিক আছে না? একই গ্রুপে দেখো উপর থেকে যদি নিচের দিকে যায়, দেখো হাইড্রোজেনের চেয়ে হিলিয়ামের আকার বড়, তার চেয়ে সোডিয়াম, তার চেয়ে পটাশিয়াম, তার চেয়ে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, প্রত্যেকটার আকার উপর থেকে নিচের দিকে গেলে বড় হতে থাকে। তো এখানে এই জন্য উপর থেকে বড়, নিচের দিকে গেলে নিউক্লিয়াস থেকে কেন্দ্রের দূরত্ব, মানে কেন্দ্র থেকে বাইরের শেলে যে ইলেকট্রন তার দূরত্ব বেড়ে যায়, ঠিক আছে, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায়, লোভটা কমে যায়, তার জন্য এই তড়িৎ ঋণাত্মকতার মানও কমে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আসে পরীক্ষা, এটা আসবে। তারপর দেখো, একই গ্রুপ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে, হ্যাঁ, যেতে থাকলে তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যায় কেন? দেখো, এর মানে কি? মানে হচ্ছে এই যে একই গ্রুপ আছে, দেখো একই গ্রুপের এই যে একই পর্যায়ের, এই যে বাম থেকে ডান দিকে এদিকে যাওয়া, তো লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম, বেরিলিয়ামের চেয়ে বোরন, বোরনের চেয়ে কার্বন, কার্বন চেয়ে নাইট্রোজেন, তারপরে কি এদের
এদের কি দেখো তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বাড়তেছে, বাম থেকে ডান দিকে গেলে বাড়তে থাকবে। প্রশ্ন হচ্ছে কেন বাড়তে থাকবে? দেখো বাড়তে থাকবে কারণ কোন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায়, পরমাণুর আকার তত হ্রাস পেতে থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় এবং তড়িৎ ঋণাত্মকতার মানও বেড়ে যায়। একই রকম প্রশ্ন হতে পারে ক্লোরিন অপেক্ষা ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম কেন? মানে ক্লোরিনের চেয়ে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম। তো তড়িৎ ঋণাত্মকতা পারমাণবিক আকারের ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ পারমাণবিক আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়ে যায় এবং পারমাণবিক আকার বড় হলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়, তাই না? এটা আমরা জানি। একটু আগে আমরা যেটা দেখলাম যে একই পর্যায়ের উপর থেকে মানে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে, এজন্য তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে। আবার উপর থেকে নিচের দিকে গেলেও আকার বাড়ার কারণে তড়িৎ ঋণাত্মকতার মান কমতে থাকে, তড়িৎ ঋণাত্মকতার মান। তো সেরকম ভাবে এখানে যেহেতু ক্লোরিন অপেক্ষা ফসফরাসের পারমাণবিক আকার বড়, তার জন্য তড়িৎ ঋণাত্মকতার মান কম। আবার এখানে প্রশ্ন হতে পারে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন? দেখো ক্লোরিন, ক্লোরিন আছে উপরে, ব্রোমিন আছে নিচে। তো ব্রোমিন তো নিচেই, তার মানে আকার বড়, আকার বড় হলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়। আর উপরে তো ক্লোরিন, দেখছো ক্লোরিনের আকার ছোট, এই জন্য তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এটাই বলছে যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি, কারণ ক্লোরিনের আকার ছোট, ব্রোমিনের আকার হচ্ছে বড়। এখন পর্যায় সারণীর কতগুলো বিশেষ গ্রুপের নাম, মানে কতিপয় গ্রুপের বিশেষ নাম, স্পেশাল নেমস অফ সার্টেন গ্রুপস, কতগুলো গ্রুপে পরীক্ষায় আসে, ঠিক আছে? যে অতি সংক্ষিপ্ত, এমসিকিউ তে আসতে পারে, ক নম্বর প্রশ্ন আসতে পারে যে পর্যায় সারণীর অতি সংক্ষিপ্ত পর্যায় কোনটা? সবচেয়ে সংক্ষিপ্ত পর্যায় হচ্ছে কয়টা? দেখো কোনটা? পর্যায় এক। পর্যায় এক যেটা, দেখো পর্যায় একে মাত্র দুইটা মৌল রয়েছে, হিলিয়াম এবং হাইড্রোজেন, এজন্য এরা সবচেয়ে ছোট, মানে সবচেয়ে ছোট পর্যায় হচ্ছে পর্যায় নম্বর এক, কারণ এখানে মাত্র দুইটা কি রয়েছে বলতো? মৌল রয়েছে। দুইটা মৌল থাকার কারণে এইটা হবে সবচেয়ে ছোট। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো পর্যায় 2 এবং 3, এখানে সংক্ষিপ্ত পর্যায়। এটা হচ্ছে দেখো প্রথমটা আছে অতি সংক্ষিপ্ত, মানে সবচেয়ে ছোট, কিন্তু 2, 3 হচ্ছে অতি মানে সংক্ষিপ্ত, মানে হালকা ছোট। 2 আর 3, দেখো পর্যায় 2 আর 3, কারণ এখানেও কম পরিমাণ পরমাণু রয়েছে। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে 8টা করে পরমাণু রয়েছে, এজন্য এটা সংক্ষিপ্ত পর্যায়। তারপরে 4 এবং 5, এখানে দীর্ঘ পর্যায়। 4, 5 কেন দীর্ঘ পর্যায়ে? দেখো এটা হচ্ছে 4 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 5 নাম্বার পর্যায়। এখানে দেখো অনেকগুলো মানে 32টা রয়েছে, এখানেও 32টা পরমাণু রয়েছে, ঠিক আছে? এর জন্য এটা কি, এর আকারটা অনেক বড়, মানে দীর্ঘ পর্যায়। এটা বলছে যে দীর্ঘ পর্যায়। এখন বলছে যদি অতি দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায় কেন? এটা মানে 6 নাম্বারটাকে এবং 7 নাম্বারটাকে অতি দীর্ঘ, কারণ এখানে দেখো এই যে এখানে মানে 72 থেকে শুরু করে এখানে দেখো এই যে এখানে আরো পরমাণু রয়েছে, তাই না? এই যে এখানে দেখো এই যে 57 থেকে শুরু করে 58, 59, এই যে 71, 72 পর্যন্ত পরমাণু এখানে রয়েছে। এইটা এই পর্যায় এবং এই পর্যায় সবচেয়ে বড় পর্যায় এখানে, তার জন্য এখানে বলছে অতি দীর্ঘ পর্যায়। এখানে দেখছো পর্যায় 6 এবং 7, এটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায় এইটা। এখন গ্রুপ একে ক্ষার ধাতু রয়েছে। গ্রুপ একে কারা রয়েছে? দেখো গ্রুপ একে এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা হচ্ছে গ্রুপ একের মৌলরা, ঠিক আছে? এখানে যে মৌলগুলো এদেরকে বলা হয় ক্ষার ধাতু, কারণ এরাই ক্ষার তৈরি করে। যেমন দেখো এখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর গ্রুপ 2 এর যে মৌলগুলো রয়েছে যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার কেন বলা হয়? মৃৎক্ষার কেন বলা হয়? দেখো মৃৎক্ষার বলা হয় কারণ এদেরকে মাটিতে পাওয়া যায়, ঠিক আছে? এর জন্য। আর গ্রুপ 11 যে মৌলগুলো আছে, গ্রুপ 11-তে কারা রয়েছে? দেখো গ্রুপ 11-তে রয়েছে এই যে কপার, সিলভার, গোল্ড, এই যে পরমাণুগুলা, ঠিক আছে? এদেরকে যেমন কপার, সিলভার, গোল্ড, এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। গ্রুপ 15-তে দেখো, গ্রুপ 15-তে কারা রয়েছে? এখানে এই যে 15, এই যে নাইট্রোজেন, এর ভিতরে নিচের দিকে যারা রয়েছে দেখছো, এখানে দেখো এই যে এদেরকে বলা হয় গ্রুপ 16, সরি গ্রুপ 16তে কারা রয়েছে? এই যে এখানে 16, অক্সিজেন এই যে এই লেভেলের, হ্যাঁ, এদেরকে বলা হয় চালকোজেন বলা হয়, চালকোজেন বা চালকোজেন। 17 নম্বর গ্রুপে যারা রয়েছে, 17 নম্বর গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন মানে লবণ তৈরিকারী, মানে যারা লবণ উৎপন্ন করে তাদেরকে হ্যালোজেন বলা হয়, এদেরকে হ্যালোজেন বলা হয়। গ্রুপ 18-তে রয়েছে আছে নিষ্ক্রিয় মৌল। দেখো হিলিয়াম থেকে শুরু করে এই যে এরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন,
এই গ্রুপের যে মৌল এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় কেন? কারণ তারা কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে পরীক্ষায় যদি এখান থেকে আসে কোনটাকে কি পর্যায়ে কি বলা হয়, এটা এইভাবে তোমরা উল্লেখ করবা। এখন দেখো পরীক্ষা আসতে পারে যে রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, অথবা আরবি কে ক্ষার ধাতু বলা হয় কেন, অথবা আরবি কে ক্ষার ধাতু বলা হয় কেন। এটা দেখছো এইভাবে আসছে পরীক্ষা, মানে বিভিন্ন রকম প্রশ্ন আসছে তো একই রকম, এই জন্য এইভাবে। তো দেখো যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু সমূহের সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান থাকে এবং এদের পর্যায় সারণী গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। রুবিডিয়াম এর সর্ববস্তিক স্তরে একটা, দেখো রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, শেষ কক্ষপথ আছে 5s1, এখানে একটা ইলেকট্রন আছে দেখছো, এবং এরা পানির সাথে বিক্রিয়া করে, দেখো H2 ওর সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি তৈরি করেছে দেখো, এই যে RbOH, এটা কিন্তু একটা ক্ষার। তো যেহেতু ক্ষার তৈরি করেছে এই জন্য এটাকে ক্ষার ধাতু বলা হয়েছে। এরপর দেখো পটাশিয়াম, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, একইভাবে ব্যাখ্যা করব, একদম সেম ভাবে। দেখো ইলেকট্রন বিন্যাস দিয়ে 4s1 এ এই যে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং পানির সাথে বিক্রিয়া করে দেখাবো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, তার মানে এটা একটা ক্ষার। যেটাই ক্ষারের কথা বলবে এইভাবে দেব। পর্যায় সারণী গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন, কারণ এদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন থাকে এবং এরা কি করে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে, এই যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম। এখন যদি আসে ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, তাহলে দেখো যেসব ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায়, যাদের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। যেমন ম্যাগনেসিয়াম ধাতুটি মূলত মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড হিসেবে পাওয়া যায়, আর এটা পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তাই ম্যাগনেসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। মৃৎ ক্ষার তাদেরকে বলা হয় যাদেরকে মাটিতে পাওয়া যায়, মানে মৃত্তিকায় যাদের পাওয়া যায়, মৃত্তিকা মানে কি মাটি, তাদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। ক্যালসিয়ামকেও মৃৎ ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে, বা Ca কে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন, কারণ ওইটাই একভাবে এরা পর্যায় সারণীর 2য় নম্বর গ্রুপে অবস্থিত, ঠিক আছে, এবং এরা পানির সাথে দেখো এদেরকে মাটিতে ক্যালসিয়াম অক্সাইড হিসেবে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এজন্য এরা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তারপর দেখো মৃৎ ক্ষার ধাতু বলতে কি বোঝো, একই রকম প্রশ্ন। পর্যায় সারণীতে গ্রুপ 2 তে অবস্থিত বেরিলিয়াম থেকে শুরু করে এই যে Ra পর্যন্ত মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তো মৌলগুলোকে বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে বিদ্যমান, এদের ধর্ম অনেকটা ক্ষার ধাতুর মতোই, এগুলো হচ্ছে কি মৃৎ ক্ষার ধাতু। বেরিলিয়ামকে মৃৎ ক্ষার কেন বলা হয়, একইভাবে যে মৃৎ ক্ষার এটা ধাতুর মতো আচরণ করে, এদের অক্সাইড সমূহ মাটিতে পাওয়া যায় এবং এরা ক্ষারীয় দ্রবণ তৈরি করে। ক্ষার ধাতুর না একটি মানে বাইরের স্তরে 2টা ইলেকট্রন থাকে এবং এরা পর্যায় সারণীর 2য় নম্বর গ্রুপে অবস্থিত, তাই মৌলের বিভিন্ন যৌগ মাটিতে বিদ্যমান। যেহেতু বেরিলিয়াম একটি ক্ষার ধাতু এবং এর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়, তাই বেরিলিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তারপর দেখো Cu কপারকে মুদ্রা ধাতু কেন বলা হয়, অথবা দেখো কপার এই যে 11 এর মৌলগুলোকে কেন, গ্রুপ 11 এর মৌলগুলোকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, কপারকে মুদ্রা ধাতু কেন বলা, এরকম আসতে পারে। তো কপার ধাতু দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো, দেখছো একটু আগে কিন্তু আমরা পড়ছি যে কোনগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। ব্যবসা বাণিজ্য এবং বিনিময়ের মাধ্যম হিসেবে এই ব্যবহার করা হতো, তাই কপারকে মুদ্রা ধাতু বলা হয়। ক্লোরিন একটি হ্যালোজেন মৌল কেন, কারণ এরা কি ওই যে গ্রুপ 17 এর যে 6টি মৌল রয়েছে তাই না, এই যে হাইড্রোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওদেরকে পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে, 17 নম্বর গ্রুপে অবস্থান করছে। এরা লবণ তৈরি করে, যারা লবণ তৈরি করে তাদেরকে বলা হয় হ্যালোজেন। আর এই হ্যালোজেন মানে ক্লোরিন ওর ভিতরে একটা আছে, ক্লোরিন 17 নম্বর গ্রুপের মৌল এবং এরা লবণ তৈরি করতে সাহায্য করে, এজন্য ক্লোরিনকে কি বলা হয়, ক্লোরিনকে বলা হয় হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য, এরা কি গ্রুপ 17 তে অবস্থিত, এদের শেষ কক্ষপথে NH2Np5 ইলেকট্রন রয়েছে। দেখো কেমন, মনে করো এই গ্রুপে যারা রয়েছে, হ্যাঁ, এখানে সাপোজ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি দেখায় Cl, এখানে 17টা ইলেকট্রন আছে, কত হবে 1s2 2s2 2p6 3s2 3p5, এই দেখো কয়টা ইলেকট্রন আছে, এখানে 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে 17 নম্বর গ্রুপের মৌল এবং এদের ইলেকট্রন বিন্যাস দেখো এই টাইপের, এর জন্য দেখো NH2Np5। এরা কি করে, লবণ তৈরি করে, এদেরকে মূল উৎস হচ্ছে সামুদ্রিক, এই সমস্ত কারণে হ্যালোজেন গ্রুপের এগুলো আছে তাদের বৈশিষ্ট্য। তারপর দেখো এখানে আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস কেন, এআর একটা স্থিতিশীল ব্যাখ্যা করো, এআর কে নিষ্ক্রিয় মৌল কেন বলা হয়, আর্গন নিষ্ক্রিয়, কারণ কি যারা নিষ্ক্রিয় মৌল তারা হচ্ছে গ্রুপ
মানে অষ্টক পূর্ণ থাকে। দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, এই দেখো হ্যালোজেনের ক্ষেত্রে 7টা আছে, এখানে দেখো এস অরবিটালে 2টা, পি অরবিটাল 6টা, তাহলে 7টা আছে। এরা কি করে অষ্টক পূর্ণ থাকে, ফলে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে কোনো যৌগ গঠন করে না, এই তাই আর্গনকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। ক্রিপ্টন একটা নিষ্ক্রিয় মৌল। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা আছে 36। এর ইলেকট্রন বিন্যাস দেখো, এই যে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4s2 4p6, তার মানে কি নিষ্ক্রিয় গ্যাস। এই যে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, দেখো হিলিয়াম একটু ব্যতিক্রম, কারণ হিলিয়ামের আছেই তো 2টা ইলেকট্রন, আর সে কক্ষপথটা পরিপূর্ণ রয়েছে। এখানে হিলিয়াম শেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে, এই কারণে হিলিয়াম কি করতে পারে, নিজেদের সাথে যুক্ত হয় না, আবার অন্য কারোর সাথেও যুক্ত হতে পারে না, ঠিক আছে। এর জন্য হিলিয়াম নিষ্ক্রিয় মৌল। আবার হিলিয়াম মৌল গ্যাস হিসেবে অবস্থান করে, তাই সামগ্রিকভাবে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো সক্রিয় হয় না কেন, কারণ এদের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, এর জন্য এরা কখনো ইলেকট্রন গ্রহণ করে না। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল কাদেরকে বলা হয়। যেসব মৌলের সুস্থিতি আয়নের সর্বপ্রস্থ ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। আংশিক মানে কি, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রন। তো 10টা ইলেকট্রনের যদি এখানে ডি অরবিটাল 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, তখন এটাকে কি বলা হয়, অবস্থান্তর মৌল বলা হয়। দেখো এখন সুস্থিতি ক্যাটায়ন বা অ্যানায়ন বলতে কি বোঝায়, ইলেকট্রন দান করার পরের অবস্থা, এই অবস্থায় যে বিন্যাস হয় তাকে ডি ব্লক আংশিক পূর্ণ থাকে বা সম্পূর্ণ না কিংবা খালিও না, বরং 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, তাকে অবস্থান্তর মৌল বলা হয়। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এরপরে একটু পরে আবার আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। দেখো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌল যারা হয় তারা কি পর্যায় সারণী গ্রুপ 13, 1, 3 এবং গ্রুপ 12 এর মধ্যে অবস্থান করে। অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে এবং প্রভাবক হিসেবে কাজ করে, মানে তারা রঙিন যৌগ গঠন করে এবং বিভিন্ন যৌগে প্রভাবক লাগে, ওই প্রভাবক হিসেবে এরা কাজ করে। দেখো এখানে এই যে স্থিতিশীল আয়ন পড়লাম না, স্থিতিশীল আয়ন জিনিসটা কি, লোহার স্থিতিশীল 2টা আয়ন আছে, দেখুন Fe2 Fe3। তামার ক্ষেত্রে Cu1 প্লাস আর Cu2 প্লাস, দস্তা থেকে জিঙ্ক 2 প্লাস। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো ক্রোমিয়াম Cr3 প্লাস, ক্রোমিয়াম কত হবে, Cr3 প্লাস হবে। তারপর দেখো এখানে ম্যাঙ্গানিজ Mn2 প্লাস এবং Mn4 প্লাস, এটা হচ্ছে ম্যাঙ্গানিজের স্থিতিশীল আয়ন। কোবাল্টের ক্ষেত্রে Cu2 প্লাস Cu3 প্লাস, নিকেলের ক্ষেত্রে Ni2 প্লাস, ঠিক আছে। এগুলো হচ্ছে কি স্থিতিশীল আয়ন। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো পরীক্ষায় এরকম আসবে যে লোহাকে অবস্থান্তর মৌল বলা হয় কেন, অবস্থান্তর মৌল। তো লোহাকে কেন অবস্থান্তর মৌল বলা হয়, খেয়াল করো, লোহাকে অবস্থান্তর মৌল কেন বলা হয় একটু খেয়াল করো। লোহার ইলেকট্রন বিন্যাসটা আমরা করব। লোহার এই যে Fe, এটা ঠিক আছে, দেখো এই যে Fe যেটা ওখানে করা আছে, এখানে একটু দেখায়, দেখো Fe 26টা ইলেকট্রন রয়েছে, দেখছো। এর ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p কত 6 3d এবং 4s, এখানে 2টা ইলেকট্রন আছে, মোট হচ্ছে দেখো 26টা ইলেকট্রন আছে। হ্যাঁ, এখানে 6টা ইলেকট্রন থাকবে। এখন আমরা যদি এর মানে স্থিতিশীল যে আয়ন আছে, এই যে স্থিতিশীল আয়ন কোথায় দেখলাম, একটু আগে কিন্তু আমরা আলোচনা করেছি। দেখো এর স্থিতিশীল আয়ন হচ্ছে কোনটা, এই দেখো লোহা 2টা স্থিতিশীল আয়ন আছে, এই যে আয়রনের Fe2 প্লাস এবং Fe3 প্লাস, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে। এই যে এইভাবে, তো স্থিতিশীল আয়ন কত হবে এর ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে 2টা ইলেকট্রন কম, তার মানে 24টা ইলেকট্রন আছে, কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s, এখান থেকে তো ইলেকট্রন 0, এখানে 6টা ইলেকট্রন আছে। তো দেখো যদি ডি অরবিটালে 1 থেকে 6টা ইলেকট্রন থাকে, এখানে আছে 1 থেকে 6টা, মানে 6টা ইলেকট্রন, কিন্তু 1 থেকে 9টা যদি থাকে, তাহলে তাকে কি বলা হয়, তাকে অবস্থান্তর মৌল বলা হয়। যেহেতু এখানে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে না, তাই এটা অবশ্যই অবস্থান্তর মৌল হবে, ঠিক আছে না, অবশ্যই অবস্থান্তর মৌল হবে। দেখো এখানে এই পর্যন্ত হচ্ছে কয়টা, 18, এই যে 2, তাহলে 4 10 12 18, এখানে আছে 20 আর 26, এই যে ঠিক আছে। হচ্ছে এইভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, এইভাবে করবা তোমরা। দেখো যে সকল ডি ব্লক মৌলের স্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। আয়রনের একটি স্থায়ী আয়ন হচ্ছে Fe2 প্লাস, এর ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে কি হয়, ইলেকট্রন সংখ্যা 6টি হয়, তাই আয়রনকে অবস্থান্তর মৌল বলা হয়। আবার কপারকে অবস্থান্তর মৌল কেন বলা হয়,
কারণ দেখো একই ভাবে ব্যাখ্যা করবা, এই যে ইলেকট্রন বিন্যাস করো Fe2+ এর, তাহলে কত হয় 3d9 হয়। এখানে d অরবিটালে 3d9 মানে 3d অরবিটালে 9টি ইলেকট্রন রয়েছে, 9টি ইলেকট্রন মানে 1 থেকে 9টির ভিতরে আছে, এজন্য অবস্থান্তর মৌল বলা হয়। আর অবস্থান্তর মৌলগুলো সাধারণত কি করে, রঙিন যৌগ গঠন করে, অপ্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে এরকম ভাবে। তারপরে দেখো জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করবে, এখানে কয়টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন। যদি 1 থেকে 9টা থাকে তাহলে কি হবে, অবস্থান্তর মৌল হবে, কিন্তু এখানে তো 10টি আছে, তাহলে এটা কি অবস্থান্তর মৌল হবে না, ঠিক আছে না, এরকম ভাবে 10টি থাকলে হবে না বা 0টি থাকলে হবে না। যেমন স্ক্যান্ডিয়ামকে অবস্থান্তর মৌল বলা হবে না কেন, কারণ দেখো স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস মানে স্থিতিশীল আয়ন হচ্ছে Sc3+, এখানে দেখো এর ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে 0, এর জন্য এটাকে কি বলা হবে, অবস্থান্তর মৌল বলা যাবে না। যেহেতু এটা অবস্থান্তর মৌল নয়, এজন্য এরা রঙিন যৌগ গঠন করবে না, বুঝছো। পরীক্ষায় যদি আসে যে এই মৌলটা অবস্থা যৌগ মানে কি বলে রঙিন আয়ন গঠন করবে না কেন, অথবা প্রভাবক হিসেবে কেন ব্যবহার করা যাবে না, তাহলে তোমরা এভাবেই বলবা যে আমরা জানি স্ক্যান্ডিয়াম হচ্ছে কি অবস্থান্তর মৌল নয়, আর অবস্থান্তর মৌল না হলে সেটা কি হবে না, সেটা রঙিন যৌগ গঠন করবে না, আবার প্রভাবক হিসেবেও কাজ করবে না। তারপরে এই যে এইভাবে বিক্রিয়া দিয়ে দেখাই দিবা, এখানে 0টা ইলেকট্রন আছে যেটার মতো ডি অরবিটালে, এই জন্য এরা অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল না হলে রঙিন যৌগ গঠন করে না, প্রভাবক হিসেবেও কাজ করা যায় না। পর্যায় সারণী পাঠ করার যে সুবিধা, এটা তোমরা একটু রিডিং করে নিবে, দেখো এখানে আমি এখানে উল্লেখ করেছি সুন্দর করে। এই যে দেখো মৌলগুলো সাজানো যায় নিয়ম অনুসারে, তারপরে বৈশিষ্ট্য অনুমান করা যায়, এই নতুন মৌল আবিষ্কার করা যায়, তারপরে ধাতু এবং অধাতু আলাদা করা যায়, যৌগ তৈরির প্রবণতা বোঝা যায়। এটা হচ্ছে পর্যায় সারণীর সুবিধা, এটা আমরা দেখতে হবে। এখন এই যে যতটুকু আলোচনা করলাম এখান থেকে এরপরে রয়েছে যে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো ধর্ম, রাসায়নিক ধর্ম একই রকম কিনা, এটার উপরে কি রকম প্রশ্ন হতে পারে। দেখো এখানে একটা আমরা পর্যায় সারণীর খণ্ডিত অংশ দেখতে পাচ্ছি। পর্যায় সারণীর কি বলতে একটা খণ্ডিত অংশ। এখন দেখো এই খণ্ডিত অংশের ভিতরে এখানে আছে লিথিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এখানে জিঙ্ক রয়েছে, জিঙ্ক মানে এটা ফসফরাস, সালফার, ক্লোরিন। নিচের দিকে কি আছে, তাহলে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, এই যে আরবি, এই যে এখন এই যে আরবি আর কি এরা আছে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে কি প্রশ্ন, WXY মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে কিনা বিক্রিয়া সহকারে লিখতে হবে। তো এখানে WXY যে মৌলগুলো সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম মৌলগুলো একই গ্রুপের সদস্য হয়, এরা একই ধরনের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। এদের ভ্যালেন্স সেলে মানে যোজ্যতা সেলে, যোজ্যতা স্তরে মানে শেষ কক্ষপথে কি করে একটি করে ইলেকট্রন থাকে একটি করে, এবং এরা খুবই সক্রিয় ধাতু। নিচে এদের বিক্রিয়া দেখানো হচ্ছে, দেখো বিক্রিয়া, এরা পানির সাথে বিক্রিয়া করে কি করে, পানির সাথে দেখো পানির সাথে সোডিয়াম আর পানি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে গেল। দেখো কিভাবে যৌগটা গঠিত, হ্যাঁ তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এটা হচ্ছে সোডিয়াম আর কি পানি H2O, তো পানিকে ভাঙলে H+ আর OH- তৈরি হয়। সোডিয়াম করবে কি ওই OH- এর সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আর এখানে একটা হাইড্রোজেন থাকলো, ওই হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2 গ্যাস তৈরি করতে পারে, ঠিক আছে। এই যে এইভাবে এই যে H2 গ্যাস তৈরি করলো, সবগুলো সেম ভাবে এই বিক্রিয়াগুলো। আবার এই যে সোডিয়াম গুলো ক্লোরিনের সাথে, এই যে সোডিয়াম মানে ওই ধাতুগুলা, সোডিয়াম যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়ামের সাথে পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়ামের সাথে রুবিডিয়াম, এই যে এরকম তৈরি করে। তাহলে যেহেতু এরা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে এবং এরা একই পর্যায়ে অবস্থিত, এর জন্য এদের রাসায়নিক ধর্ম একই রকম। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, এটা যশোর বোর্ড 2022 সালে এসেছে। এখানে দেখো এখানে এইটা 3টা পরমাণু দেওয়া আছে, এটা হবে না, এই যে এই 3টা মৌল দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে মৌলগুলো একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিক্রিয়া সহ লেখো, একই রকম। এখানে দেখো এটা আছে কি পারমাণবিক সংখ্যা 9, তাহলে এটা ফ্লোরিন হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন। তো গ্রুপ কত দেখো 17 গ্রুপের মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা কি করে গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড এগুলো তৈরি করে। যেমন দেখো এখানে বিক্রিয়া হাইড্রোজেন এবং ফ্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করে, হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে, হাইড্রোজেন ব্রোমিন যুক্ত হয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করে। এই যে মানে অ্যাসিড গুলো তৈরি হলো, ওই অ্যাসিড গুলো আবার কি করবে পানির সাথে বিক্রিয়া করে। দেখো দেখো পানিতে দ্রবীভূত হয়ে এরা কি হয়ে যায় হাইড্রোজেন হ্যালাইড তৈরি হয়। এই দেখো
হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইডও হয়েছে, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে, যে একিউ, একিউ মানে জলীয় দ্রবণ বোঝাচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে। এখন এই হ্যালোজেন অ্যাসিড গুলো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে, যেমন কার্বনেট লবণ হিসেবে আমরা সোডিয়াম কার্বনেট ব্যবহার করতে পারি। তো দেখো সোডিয়ামের সাথে এই হাইড্রোজেন ফ্লোরাইড সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে এদের লবণ তৈরি করছে, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। কিভাবে তৈরি করে দেখো, এখানে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, তাই না, এখানে যে ফ্লোরিনটা যুক্ত হবে ক্লোরিন সোডিয়ামের সাথে, হাইড্রোজেন ফ্লোরাইড হলো, আর এখানে একটা হাইড্রোজেন থাকলো, ওই হাইড্রোজেন আর এখানে অক্সিজেন নিয়ে হাইড্রোজেন তাহলে কি করলো, তৈরি দেখো পানি তৈরি করলো এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। তো এই উপরে বিক্রিয়াগুলো থেকে বোঝা যায় মৌলগুলো একই গ্রুপের অন্তর্ভুক্ত। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেক আলোচনা করেছি। এখন অনুশীলনীর কতগুলো প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন আছে দেখো তোমাদের মূল বইয়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর। এখানে একটা চিত্রে পর্যায় সারণীর খণ্ডিত অংশ দেওয়া আছে, দেখো এখানে কি সোডিয়াম ম্যাগনেসিয়াম, তারপরে এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন। ত্রয়ী সূত্র কি লেখো, ত্রয়ী সূত্র কাকে বলা হয় এটা লিখতে হবে। দেখো ত্রয়ী সূত্র হচ্ছে তিনটি অনুরূপ মৌলের মধ্যে কি করবে, মাঝখানের যে মৌলটি মানে মধ্যের মৌলটির পারমাণবিক ভর হবে প্রথম এবং শেষ মৌলের গড় পারমাণবিক ভর, একে ত্রয়ী সূত্র বলা হয়। তারপরে সূত্র হচ্ছে বেরিলিয়ামকে মৃৎক্ষা ধাতু বলা হয় কেন, এইগুলো তো আমরা আলোচনা করেছি, তাই না, কারণ এদেরকে মাটিতে পাওয়া যায়, এটা হচ্ছে মেন কথা, এবং বেরিয়াম অক্সাইড হিসেবে। তারপরে প্রশ্ন দেখো, উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় হবে। এখন মৌলগুলোর ভিতরে হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, তো কোনটার আকার সবচেয়ে বড় হবে, কোনটার, এরা কিন্তু সবগুলোই তৃতীয় পর্যায়ের মৌল, ঠিক আছে, একই পর্যায়ের মৌল, কিন্তু এদের গ্রুপ সংখ্যা আলাদা। গ্রুপ সংখ্যা যখন আলাদা হবে, যেমন সোডিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 1, ম্যাগনেসিয়ামের 2, ক্লোরিনের কত, ক্লোরিন হচ্ছে 17। তো গ্রুপ সংখ্যা কম মানে হচ্ছে তার আকার কি, আকার বড়। আর গ্রুপ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে, গ্রুপ সংখ্যা বেড়ে গেলে বাইরের শেলে একটা করে প্রোটন, মানে কেন্দ্রে একটা করে প্রোটন বাড়তে থাকে, আর বাইরের শেলে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে। এই যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যায়, আকর্ষণ বেড়ে গেলে এদের আকার কি হয়ে যায়, ছোট হয়ে যায় তখন। তার জন্য দেখো একই পর্যায়ে এই গ্রুপ 1 এর মূল হচ্ছে গ্রুপ 2 এর মূল, তাহলে আর ছোট হয়ে যাবে, 17 তো আরো ছোট হয়ে যাবে, তাহলে সবচেয়ে বড় হচ্ছে এখানে সোডিয়াম। এরপর দেখো উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানে কিরূপ পরিবর্তন হবে। দেখো উদ্দীপকের যে উদ্দীপকটা আছে এটা বাম থেকে ডান যদি যায় তাহলে ইলেকট্রন আসক্তির মানে কিরূপ পরিবর্তন হবে। তো বাম থেকে দেখো, বাম থেকে ডান দিকে গেলে, এই যে বাম থেকে ডান দিকে গেলে কি হয় বলতো, পরমাণুর আকার কমতে থাকে, আর আকার কমতে থাকলে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে, এই জন্য বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। এই যে ইলেকট্রন আসক্তির মান তাহলে কি হবে, বাড়তে থাকবে, ঠিক আছে। এই যে এরকম বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান কিরূপ পরিবর্তন হয়, তার মানে বাড়তে থাকবে, মানে সোডিয়ামের সবচেয়ে কম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্লোরিন, যত বাম থেকে ডান দিকে যাব পরমাণু আকার তত কমতে থাকবে, এবং পারমাণবিক ভর, পারমাণবিক যে আণবিক শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো সব বাড়তে থাকে। তারপর দেখো গ্রুপ 2 এর এটা এখানেও কিন্তু খণ্ডিত অংশ দেওয়া আছে। এখানে প্রশ্ন হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্র হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হবে। বি কে মৃৎক্ষা ধাতু বলা হয় কেন, দেখো বি মৌলটা কি, এই যে বি মৌলটা হচ্ছে গ্রুপ পর্যায় 4 এর গ্রুপ 2 এর মৌল। পর্যায় 4 এর এবং গ্রুপ 2 এর ভিতরে কে রয়েছে বলো তো, পর্যায় 4 এবং গ্রুপ 2 এটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম একটা মৃৎক্ষার ধাতু, তাহলে কেন, কারণ এদেরকে গ্রুপ 2 এ অবস্থান করে দেওয়া হচ্ছে এবং এদের থেকে মাটিতে পাওয়া যায়, প্লাস এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার গঠন করে, এই জন্য এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়, এবং এরা গ্রুপ 2 এ অবস্থিত, পর্যায় সারণীর গ্রুপ 2 এ অবস্থিত। এরপরে প্রশ্ন, এ থেকে বি এর দিকে যেতে থাকলে পারমাণবিক আকারে পরিবর্তন হয় কেন। দেখো এ থেকে যত আমরা বির দিকে যাব, দেখো এ থেকে যত আমরা বির দিকে যাব, তাই না, বির দিকে গেলে এখানে দেখো বাইরের শেলে একটা করে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, তো একটা করে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকলে কি হয়, কেন্দ্রের সাথে প্রোটনের আকর্ষণ বেড়ে যায়, আকর্ষণ বেড়ে গেলে কি হয়, মানে আকার কমে যায়, ভিতর দিকে আকর্ষণ করে, এজন্য তার মানে এ থেকে বি এর দিকে যেতে থাকলে পারমাণবিক আকারের পরিবর্তন হয়, মানে সেটা পারমাণবিক আকার কমতে থাকে। এরকম এ থেকে সি এর দিকে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন একই রকম ভাবে, আয়নীকরণ শক্তির নির্ভর করছে আকারের উপরে, আকার যেহেতু কমতে থাকে, আকার কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, যেহেতু আকার কমতে থাকে এর জন্য আয়নীকরণ শক্তির মানও বাড়তে থাকে, এটা হচ্ছে কথা। এখন তোমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে, তুমি স্ক্রিনশট দিয়ে নাও, এখান থেকে আরো পড়ে ফেলতে পারবা। এই যে এখানেও কি বিস্তারিত দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে। এরকম যেটা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। কিন্তু কি এখানে একটা কথা আছে, দেখো এই যে
এই জিনিসটা আকারের উপর নির্ভর করলেও দেখা যাচ্ছে যে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি মানে পারমাণবিক ভর আছে এত, পটাশিয়াম আরবি যেটা ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 0. মানে কি বলে পারমাণবিক ব্যাস ন্যানোমিটার। এই যে এনমি মানে কি, এনএম মানে ন্যানোমিটার। এখানে সবচেয়ে বড় হবে মানে প্রথম যে প্রশ্নটা গ নম্বর প্রশ্ন আছে সোডিয়ামের আকার সবচেয়ে বড় হবে। তো এই ছিল তোমাদের মোটামুটি তোমাদের যে ক্লাসটা আমরা নিলাম চতুর্থ অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করে ফেলেছি। এটা লাস্ট ক্লাস ছিল। তোমরা যদি ক্লাসগুলো পেতে চাও তো এখানে কি করবা, প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট অপশনে যদি ক্লিক করলে কিন্তু এই ক্লাসটা আরো পুরোপুরি পেয়ে যাবে ইনশাল্লাহ। এই যে বিষয়গুলো পড়ানো হয়েছে, ঠিক আছে। যদি কারো কাছে না থাকে তো আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। ওকে, সবাইকে ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগবে সেটা কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে হচ্ছে স্লাইডটা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও তো আমার সাথে যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।